দিব্যা ভারতী ১৯৭৪ সালের ২৫শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মুম্বাইয়ের জুহুতে। বাবা ছিলেন ওমপ্রকাশ ভারতী এবং মায়ের নাম মিতা ভারতী। দিব্যার ছোট ভাইয়ের নাম কুনাল। তবে দিব্যার পরিবারে ছিল আরও এক সদস্য, আর তিনি হলেন দিব্যা ভারতীর বাবার আগের সংসারের এক মেয়ে, তার নাম পুনম। ছোটবেলা থেকেই দিব্যা এতটাই সুন্দরী আর চুলবুলি টাইপের ছিলেন যে সমস্ত বাচ্চাদের মধ্যে দিব্যা সবার নজর কাড়তেন। তাকে দেখতে মনে হতো একদম বারবি ডল। আর এরকম একটা মজার ঘটনা দিব্যার মা মিতা দেবী শেয়ার করেছেন। মিতা দেবী বলেন, একবার কোথাও যাওয়ার সময় দিব্যাকে গাড়ির বনেটের উপর বসিয়ে তিনি গাড়ির ডিগ্গিতে কোনো কিছু রাখছিলেন। আর এরই মধ্যে হঠাৎ পেছন থেকে একজন এসে দিব্যার মাকে জিজ্ঞেস করেন, মাতাজি, আপনি এত সুন্দর একটা পুতুল কোত্থেকে কিনলেন? দিব্যার মা হেসে তখন উত্তর দিলেন, আরে এটা কোনো পুতুল নয়, এটা হচ্ছে আমার মেয়ে দিব্যা। আর বুঝতেই পারছেন কতটা সুন্দরী আর কিউট ছিলেন, যাকে যে কেউ একটা বারবি ডল মনে করতেন। দিব্যা ভারতী পড়াশোনা করেন জুহুর মানিকজি কুপার উচ্চ বিদ্যালয় থেকে। কিন্তু পড়াশোনা করতে তার একদমই ভালো লাগতো না। সর্বক্ষণ তার মাথায় ঘুরপাক খেত কি করে এই পড়াশোনার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। अंधे हो जो दिखता नहीं है। नीचे कहती हूँ हाथ छोड़ो वरना पापा से कह के थाने की हवा खिला दूंगी। এরপরে যখন ফিল্মে অভিনয় করার জন্য কথাবার্তা শুরু হয়, তখন দিব্যা আনন্দে আত্মহারা হয়ে বলেন, এটাই সব থেকে ভালো রাস্তা পড়াশোনা থেকে নিষ্কৃতি পাওয়ার। I said, wow, what a compliment to look so beautiful and good. পড়াশোনায় দিব্যার মন না থাকলেও তার ভাষা জ্ঞান ছিল প্রশংসার যোগ্য। হিন্দি, ইংলিশ, মারাঠি এই তিনটি ভাষায় তার দক্ষতা ছিল। এই তিনটি ভাষায় দিব্যা লিখতে, পড়তে এবং বলতেও পারতেন। এবারে আমরা যদি দিব্যা ভারতীর ফিল্মি কেরিয়ারের দিকে নজর দিই, তাহলে দেখা যাবে মাত্র ২ থেকে ২.৫ বছরের ফিল্মি কেরিয়ারে দিব্যা ভারতী গোটা ভারতবর্ষ তথা বিশ্বকে পাগল করে দিয়েছিলেন তার অপরূপ সৌন্দর্য তথা রূপ মাধুর্যে। তার সৌন্দর্য এবং তার অভিনয়ে মন্ত্রমুগ্ধ হয়েছিল গোটা বলিউড। ছোটবেলা থেকেই দিব্যার ফিল্মের প্রতি এতটাই আকর্ষণ ছিল যে তিনি ফিল্ম স্টারদের নিয়ে স্বপ্ন দেখতেন। তার মন চাইতো কাশ যদি সেই স্বপ্নের স্টারদের সাথে তার দেখা হতো। I said, wow, what a compliment to look so beautiful and আর দিব্যার সেই স্বপ্ন পূরণ করেছিল তার বাবা। দিব্যার বাবা ওমপ্রকাশ ভারতী তাকে একবার সুযোগ করে দিয়েছিলেন তৎকালীন সুপারস্টার বিগ বি অমিতাভ বচ্চনের সাথে দেখা করার। আর প্রথম দর্শনেই দিব্যা অমিতাভজির সাথে হাত মেলানোর সুযোগও পেয়ে যান। আর তিনি এতটাই উচ্ছ্বসিত হন যে মনে মনে ভাবেন যে তিনি অমিতাভ বচ্চনের সাথে যে হাতে হ্যান্ডশেক করেছেন সে হাত তিনি আর কখনোই ধোবেন না। কিন্তু ভুলবশত দিব্যা তার হাতটা ধুয়ে ফেলেন। আর এ নিয়েই সেদিনের ছোট্ট দিব্যার মনে খুব কষ্ট লেগেছিল। my dad knew Amitabh like kind of, see, hello, hi, whatever. So dad just introduced me. He shook hands with me. By the time I could come back, I just did this. Mommy saying, don't touch it. খুব ছোট বয়স থেকেই দিব্যার পছন্দ ছিল বলিউড স্টার জিতেন্দ্রকে। জিতেন্দ্রর খুব বড় ফ্যান ছিলেন তিনি। দিব্যার বয়স যখন মাত্র ৮ থেকে ৯ বছর বয়স, তখন জিতেন্দ্রর হিম্মতবালা মুভিটি রিলিজ হয়েছিল। আর সেই ছবি দেখে দিব্যা জিতেন্দ্রর হিরোইন হিসাবে ছবি করার স্বপ্ন দেখতে থাকেন। কিন্তু পরবর্তীতে দিব্যা যখন সিনেমায় হিরোইন হিসাবে পা রাখেন, ততদিনে জিতেন্দ্রর অনেক বয়স হয়ে গিয়েছিল। আর তখন জিতেন্দ্র বাবা কাকার রোলে অভিনয় করতে শুরু করেছিলেন। আর দিব্যার সেই স্বপ্ন কিন্তু আর পূর্ণ হয়নি। So I was Himmatwala and all. I was in school. I said, oh, I'm going to work with him. By the time it was time to work with him, he's already not being a hero. He's now playing father's role. দিব্যা যখন ক্লাস 9-এ পড়েন, তখন একবার এক পরিচালকের চোখে পড়েন। দিব্যার রূপ মাধুর্য এবং চুলবুলি স্বভাবে বিভোর হয়ে যান পরিচালক। তিনি মনে মনে ঠিক করেন, একে নিয়ে একটা ছবি তো আমাকে বানাতেই হবে। আর ১৯৮৮ সালে সেই শুভক্ষণের সূচনা, যখন তিনি গুনাহক আর দেবতা নামের একটি ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে দিব্যা ভারতীকে কাস্ট করার জন্য দিব্যার পরিবারকে অ্যাপ্রোচ করেন। আর এই অফার পেয়ে প্রথমে আনন্দে আত্মহারা হয়ে যান দিব্যা, কারণ পড়াশোনা ছেড়ে দিয়ে এই সুবর্ণ সুযোগ দিব্যা কখনোই যে হাতছাড়া করতে চান না। बोला फिल्मों में जाएगी, पढ़ाई तो बंद करनी पड़ेगी। पढ़ाई बंद। फिर डैडी को बोलो प्लीज मुझे फिल्मों में काम करना ही है। আর এই অফারে কোনো কিছু চিন্তা না করেই একেবারে হ্যাঁ বলে দেন দিব্যা। কিন্তু দিব্যার বাবা এই অফারে রাজি হননি। তার বাবা বলেন, আমার মেয়ে তো এখনো অনেক ছোট, তাকে পড়াশোনা শেষ করতে দিন। দিব্যা পড়াশোনা কমপ্লিট করুক, আরও বড় হোক, তারপর না হয় অভিনয়ে নামবে। ফলে এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয় দিব্যার। আর এই ছবিতে তখন দিব্যার পরিবর্তে অভিনয় করার সুযোগ পান সঙ্গীতা বিজলানি। আরও একটি মজার কাহিনী রয়েছে দিব্যার জীবনে। একবার বলিউড অভিনেতা গোবিন্দার দাদা কীর্তি কুমার গিয়েছিলেন একটি ভিডিও লাইব্রেরিতে। সেখানে কীর্তি কুমারের নজরে পড়ে যান দিব্যা। দিব্যাকে দেখে তার সৌন্দর্যে বিভোর হয়ে যান তিনি।
তিনি তখনই ঠিক করেন যে দিব্যাকে নিয়ে তিনি একটি ছবি বানাবেন। কীর্তি কুমার মনস্থির করে ফেলেন সেই সময়ে তিনি একটি ছবিতে কাস্ট করবেন দিব্যাকে। আর ছবির নামও ঠিক হয়ে গেছিল। ছবিটির নাম ছিল রাধা কি সঙ্গম। কারণ এই ছবিতে রাধার চরিত্রে এতদিন মনের মতো কোনো অভিনেত্রীকে তিনি খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু ভিডিও লাইব্রেরিতে দিব্যাকে দেখেই তিনি একেবারেই মনস্থির করে ফেলেন এবং দিব্যাকে পছন্দ করে নেন। আর তখন থেকেই কীর্তি কুমার দিব্যাকে রাধা নামেই ডাকতে শুরু করেন। আর এখান থেকেই দিব্যা ভারতীর এন্ট্রি হয় রাধা কি সঙ্গম ছবিতে। এই ছবির জন্য রীতিমতো রিহার্সেল, নাচ সবকিছুই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে দিব্যার পরিবর্তে সুযোগ পান জুহি চাওলা। দিব্যার হাত থেকে ছবিটি বেরিয়ে যাওয়ার কারণে তৎকালীন সময়ের বিভিন্ন কাগজে, ম্যাগাজিনে বিভিন্ন লেখালেখি শুরু হয়েছিল এর কারণ নিয়ে। একটি ম্যাগাজিনে প্রকাশ হয়েছিল দিব্যা তখন একদমই ম্যাচিউর হননি এবং তার ড্যান্সিং এবং অ্যাক্টিং স্কিলও তখন একদমই ভালো ছিল না, তাই তাকে মুভি থেকে বাদ দেওয়া হয়েছিল। আর ওই একইভাবে দিব্যা ভারতী তখন আমির খানের ছবি আতঙ্ক হি আতঙ্ক এবং সুভাষ ঘাইয়ের ছবি সওদাগার থেকেও বাদ পড়ে যান। আসলে হয়তো ভাগ্য তাকে অন্যভাবে কেরিয়ার শুরু করতে বলেছিল। হয়তো উপরওয়ালা তখন চেয়েছিলেন দিব্যা দক্ষিণের কোনো ছবি দিয়েই সিনেমা জগতে আত্মপ্রকাশ করুক। আর সেটাই হয়েছিল দিব্যার জীবনে। 1989 সালে দক্ষিণের ছবির পরিচালক ডি রামানাইডু তার ছেলে ভেঙ্কটেশকে নিয়ে একটি ছবি করার প্ল্যান করেন। আর ছবিটির নাম ছিল ববিলি রাজা। আর এই ছবিতে ভেঙ্কটেশের বিপরীতে দিব্যাকে নায়িকা হিসাবে চুজ করেন তিনি। তখন দিব্যার বয়স মাত্র 16 বছর। আর এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন দিব্যা ভারতী। আর দক্ষিণের এই ছবিতে দিব্যার নাম ছিল রানী। আর খুব অল্প সময়ের মধ্যেই দিব্যা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির রানী হয়ে ওঠেন। నేను మాట్లాడుతుంటే అలా చూస్తావేంటి? లుక్ ఎట్ మీ. ఐ సే లుక్ ఎట్ మీ వెన్ ఐ టాక్ టు యు. అల్లాడు ఆశరెచ్చి అల్లేసుకొమ్మందయ్యో। আর ছবিটি হয় সুপারহিট। তৎকালীন সময়ে এই ছবির জন্য টিকিট বিক্রি হয়েছিল 3.5 কোটি টাকারও বেশি টাকা। আর এই ছবিটি সফলতা পাওয়ার পর 1990 সালে দিব্যা আরও একটি তেলেগু ছবিতে অভিনয় করেন। ছবির নাম ছিল নিরাপ্পেনাই। কিন্তু এই ছবিটি বক্স অফিসে তেমন সফলতা অর্জন করতে পারেনি। আর এই ছবিতে অভিনয় করেছিলেন আনন্দ। কিন্তু ঠিক তার পরের বছরই 1991 সালে দিব্যা ভারতী পরপর আরও দুটি ছবিতে অভিনয় করেন। আর দুটি ছবি হয় সুপারহিট, যার প্রথম ছবিটি ছিল রাউডি আলুডু আর দ্বিতীয় ছবিটি ছিল অ্যাসেম্বলি রাউডি। প্রথম ছবি রাউডি আলুডুতে চিরঞ্জীবীর বিপরীতে দিব্যা ভারতী অভিনয় করেন। আর অ্যাসেম্বলি রাউডিতে মোহনবাবুর বিপরীতে দিব্যা অভিনয় করেন। আর এসব ছবির জনপ্রিয়তায় দিব্যা ভারতী তখন দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির হিরোইনদের মধ্যে একজন হয়ে ওঠেন। এরপরে সালটা 1991 সাল। দিব্যা ভারতীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে দক্ষিণের ছবির সুপারহিট হিরোইন বিজয় শান্তির সঙ্গে তার তুলনা হতে শুরু করে। তেলেগু ইন্ডাস্ট্রিতে এক প্রকার তুফান তুলে দেন দিব্যা ভারতী। ইন্ডাস্ট্রির প্রডিউসার, ডিরেক্টররা দিব্যা ভারতীর বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকেন। কিন্তু দিব্যার মুখে ছিল একটাই কথা, আজ ছাড়ুন না, পরে একদিন কথা হবে, আমি এখন ব্যস্ত আছি। এরপরে সালটা 1992 সাল, যেটা ছিল দিব্যা ভারতীর জীবনের একটি গোল্ডেন ইয়ার। সে বছর 10টা ছবির অফার পেয়েছিলেন দিব্যা। আর 1992 সালে তিনি প্রথম ছবিটি করেন নন্দামুরি বালকৃষ্ণার সঙ্গে, অ্যাকশন ড্রামা মুভি ধর্মক্ষেত্র। আর এই ছবির পরে হিন্দি ইন্ডাস্ট্রির পরিচালক, প্রযোজকরা দিব্যার পেছনে উঠে পড়ে লাগেন, যদিও দিব্যাকে হিন্দি ফিল্মে নিয়ে আসার জন্য তারা আগেই অ্যাপ্রোচ করেছিলেন। কিন্তু এবার অভিনয়ের জন্য দিব্যাকে তারা সরাসরি বলা যেতে পারে এক প্রকার জোর করে নিয়ে আসতে চান। আর ওই বছরই দিব্যা অভিনীত হিন্দি ছবি বিশ্ব আত্মাতে অভিনয় করেন তিনি। রাজীব রায় পরিচালিত এই ছবিটি হয় সুপার ডুপার হিট, যেখানে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, সানি দেওয়াল, চাঙ্কি পান্ডে। আর এই ছবির গানগুলিও হয় সুপার হিট। আর এই ছবির এই গানটি দর্শকরা এতটাই পছন্দ করেন যে পরবর্তীতে দিব্যার কথা উঠলেই এই গানটি সবার মুখে মুখে উচ্চারিত হয় প্রথমেই। আর এই ছবিতে এই গানের পর দিব্যা সম্পূর্ণরূপে লাইমলাইটে চলে আসেন।
গানের সাথে সাথে লিড দেওয়া নায়িকা দিব্যা ভারতীকেও সঙ্গীতপ্রেমী তথা সিনেমাপ্রেমী মানুষরা বলিউডে বরণ করে নেন। আর এই বছরই ডেভিড ধাওয়ান শোলা और শবনম ছবিটি তৈরি করেন, যেখানে হিরো হিসাবে গোবিন্দা এবং তার বিপরীতে নায়িকা হিসাবে জুহি চাওলাকে রাখার কথা ছিল, কিন্তু জুহির পরিবর্তে হিরোইন হিসাবে নেওয়া হয় দিব্যা ভারতীকে। বলা হয় এই ছবিতে দিব্যাকে চুজ করেছিলেন ছবির নায়ক স্বয়ং গোবিন্দা। আর এই ছবিটা এতটাই হিট হয়েছিল যেটি গোবিন্দার কেরিয়ারের সফলতম ছবির মধ্যে অন্যতম হয়ে ওঠে। যদিও এই ছবিতে দিব্যা ভারতীর চরিত্র অতটা গুরুত্ব পায়নি, ছবির কেন্দ্রবিন্দুতে গোবিন্দাই ছিল মুখ্য, তবুও দর্শক মহলের নজর কাড়েন দিব্যা ভারতী। গোবিন্দা নিজ কণ্ঠে একটি গানও গেয়েছিলেন এই সিনেমাতে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ছবিতে দিব্যা ভারতের নাম ছিল দিব্যাই। আর পরবর্তীতে এই ছবিটা এতটাই সুপারহিট হয় যে দিব্যা ভারতীর কেরিয়ারে হিন্দি মুভির লিস্টে এই ছবিটি একটি উজ্জ্বল মাইলস্টোন হিসাবে আজও জ্বলজ্বল করছে। আর এই শোলা और শবনম ছবিতে অভিনয়ের জন্য দিব্যা ভারতীর নাম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়, কিন্তু তিনি এই অ্যাওয়ার্ডটি পাননি। অ্যাজ এ বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস হিসাবে মাধুরী দীক্ষিত এই পুরস্কারটি পান তার বেটা ছবির জন্য, ফলে দিব্যা ভারতী এই অ্যাওয়ার্ডটি থেকে বাদ পড়ে যান। শোনা যায় শোলা और শবনম ছবির সেট থেকেই নাকি দিব্যা ভারতীর পারিবারিক জীবনও শুরু হয়। এই ছবির সেটেই সাজিদ নারিওয়ালওয়ালার সাথে দেখা হয়েছিল দিব্যার। নায়ক গোবিন্দার সাথে দেখা করতে গিয়েছিলেন প্রযোজক, আর প্রথম দেখাতেই নাকি তাকে ভালো লেগে গেছিল কিশোরী নায়িকার। আর পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে দিব্যার মা জানান, প্রথম দেখার পর কয়েকদিন বাদেই সাজিদকে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী, আর এতে বাবার অনুমতি নিতে বলেছিলেন মা, আর স্বাভাবিকভাবেই বাবা ঘোরতর আপত্তি জানান। এরপর সালটা 1992 সালের 10ই মে বাড়ির অমতেই গোপনেই সাজিদকে বিয়ে করেছিলেন সদ্য 18 বছরের দিব্যা। সাজিদ ছিলেন ধর্মে মুসলিম, আর তাই বিয়ের পর দিব্যাও নিজের ধর্ম পরিবর্তন করেন। ইসলাম ধর্ম গ্রহণ করে দিব্যার নতুন নাম রাখা হয় সানা নারিওয়ালওয়ালা। গাঁটছাড়া বাঁধার কিছুক্ষণ পরেই এই ঘটনা তিনি মাকে ফোন করে জানান। আইনি বিয়েতে মাকে সাক্ষী থাকতেও বলেন, কিন্তু বাবাকে বিষয়টি না জানিয়ে সাক্ষী হিসাবে মা সই করতে রাজি হননি। বাবার কাছ থেকে বিয়ের বিষয়টি বহুদিন লুকিয়ে রেখেছিলেন দিব্যা। বিবাহিত দিব্যা মা বাবার সঙ্গেই থাকছিলেন, আর মাঝে মাঝে স্বামীর সঙ্গে দেখা করতেন, ফলে বাবা টেরও পাননি যে তাদের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। দিব্যা মারা যাওয়ার কয়েক মাস আগে দীপাবলির দিনে তাদের বাড়িতে আসেন সাজিদ। বাড়িতে গিয়ে বিয়ের কথা ফাঁস করেন সাজিদ। বাবা জানতে পারেন বিয়ে সেরে ফেলেছেন তাদের অভিনেত্রী মেয়ে দিব্যা। যখন বিয়ে করেন দিব্যা ভারতী, ততক্ষণে প্রায় 20খানা ছবিতে সাইন করেছিলেন দিব্যা, যার মধ্যে ছিল বেশ কিছু হিন্দি ছবি, কিছু দক্ষিণ ভারতীয় ছবি। আর বিয়ের পরে প্রথম ছবি ছিল লরেন্স ডিসুজার দিল কা ক্যা কসুর, কিন্তু এই ছবির গানগুলি হিট হলেও ছবিটি খুব খারাপভাবে ফ্লপ করেছিল। আর এই ছবির পূর্বে দিব্যা যে ছবিগুলিতে অভিনয় করেছিলেন সেখানে তার ক্যারেক্টারের খুব বেশি গুরুত্ব ছিল না। সেখানে তার সৌন্দর্যের উপর ভিত্তি করে কয়েকটি গান বা অল্প কিছু সিনে অভিনয় হতো, কিন্তু দিল কা ক্যা কসুর ছবিটি ছিল একটু অন্য লেভেলের, যেখানে ছবিটির গল্প তৈরি হয়েছিল দিব্যা ভারতীর চরিত্রকে কেন্দ্র করে, কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি সফলতা পায়নি। আর এই ঘটনায় দিব্যার মনে একটা অপরাধ বোধ গ্রাস করেছিল, কারণ তিনি মনে মনে চিন্তা করেন যেহেতু ছবিটির গল্প তাকে কেন্দ্র করেই, তাই হয়তো দর্শক মহল পছন্দ করেননি, তাই হয়তো ছবিটি ফ্লপ করেছে। ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে থাকেন দিব্যা ভারতী, কিন্তু এত সহজেও যে হাল ছাড়ার পাত্রী তিনি নন। একটি সাক্ষাৎকারে দিব্যা জানান, আমি এত সহজে হেরে যাব না, আমি নিজেকে প্রমাণ করব, আরও ভালো মতো অভিনয় করে শিখব, অভিনয় দিয়ে প্রমাণ করব যে একজন শিল্পীর আসল পরিচয় তার প্রতিভার মধ্যে লুকিয়ে থাকে। খুবই পজিটিভ মাইন্ডের মানুষ ছিলেন দিব্যা ভারতী, খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। দিব্যা বলতেন, আমি একদিন সফল হবই, একদিন সবার উপরে পৌঁছাবই, কিন্তু তার জন্য আমি কারো সাহায্য চাই না, নিজের উপর আমার ভরসা আছে, নিজের পায়ে একদিন দাঁড়াবই। আর সেটাই হয়েছিল।
দিব্যা ভারতীর জীবনে যে স্টারডম, যে খ্যাতি তিনি অর্জন করেছিলেন, তার জন্য যে ছবিটি সবথেকে বেশি বড় ভূমিকা রয়েছে সেটি ছিল দিওয়ানা। আর এই ছবির জন্যই তিনি বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস হিসেবে পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আর এই দিওয়ানা ছবিতে অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে দিব্যা ভারতী বলিউডের তথাকথিত নায়িকাদের স্টিরিওটাইপ অভিনয়ের পর্দা ভেঙে বেরিয়ে আসেন। তিনি জন্ম দেন একটা নতুন অধ্যায়ের। দিব্যার জীবনের সবথেকে সফলতম ছবির কথা বলতে গেলে বলতেই হয় দিওয়ানাই ছিল তার জীবনের সফলতম ছবি। আর এই ছবি থেকেই তার স্টারডম, নাম, খ্যাতি, যশ এবং দিব্যা সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন। দিওয়ানা ছবিটি রিলিজ হয় 1992 সালে, যেখানে বলিউড বাদশাহ শাহরুখ খান, ঋষি কাপুর তার সঙ্গে অভিনয় করেছিলেন। আর এই ছবিতে দিব্যা ভারতীর অভিনয় ছিল নজর কাড়া। আর দিওয়ানা ছবিটি ছিল শাহরুখ খানের জীবনের প্রথম হিন্দি ছবি, কিন্তু এই ছবিতে শাহরুখের থেকে বেশি রোল দেখা যায় দিব্যা ভারতীর। আর এই ছবিটি দারুণভাবে সফলতা পায়। ছবির পাশাপাশি দিব্যা ভারতীর জনপ্রিয়তাও হয় আকাশ ছোঁয়া। বলিউড তথা সারা বিশ্বে লোকমুখে আলোচিত হতে থাকে দিওয়ানা ছবিটিকে নিয়ে। ভারতবর্ষের প্রতিটি কোণে তখন বাজতে থাকে দিওয়ানা ছবির সেই জনপ্রিয় হিট গানগুলি। দিওয়ানা ছবিটি সফল হওয়ার পর ওই বছরই দিব্যা আরও একটি ছবিতে কাজ করেন শাহরুখ খানের সঙ্গে। ছবিটির নাম ছিল দিল আসনা হে। আর এই ছবিটি তৈরি হয়েছিল হেমা মালিনী ক্রিয়েশন নামক ব্যানারে। কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি তৈরি হলেও তেমনভাবে সফলতা পায়নি। মুখ থুবড়ে পড়ে ছবিটি। যদিও ছবিটিতে জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, ডিম্পল কাবাডিয়া, অমৃত সিং এর মতো নামকরা অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন, মূল চরিত্রে ছিলেন দিব্যা ভারতী। ছবিটির ডিরেক্টর ছিলেন হেমা মালিনী। কিন্তু ছবিটি বক্স অফিসে একদম সফল হয়নি। ছবি তেমন না চললেও ছবির জুটি শাহরুখ খান এবং দিব্যার প্রশংসা কিন্তু হয়েছিল। পরবর্তীকালে শাহরুখ খান একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ছবিটি ফ্লপ হওয়ার কারণ হলো হেমা মালিনী একজন ভালো পরিচালক ছিলেন না। 1992 সালে দিব্যা ভারতী আরও 4টি ছবিতে কাজ করেন। তার মধ্যে একটি ছবির নাম ছিল জান সে প্যারা, যেখানে দিব্যা ভারতী জুটি বাঁধেন গোবিন্দার সঙ্গে। এরপর আসে গীত ছবিটি, কিন্তু এই গীত ছবিটি সুপার ফ্লপ হয়। ছবিটি অসফলতার জন্য ছবির প্রডিউসার নীলিমা দিব্যা ভারতীকে দোষারোপ করেন। তিনি বলেন দিব্যা ঠিকমতো টাইমে শুটিংয়ে আসেন না। কিন্তু দিব্যা ভারতী নীলিমার সম্পর্কে বলেন যে তিনি আমার ফিস কম করতে বলেছিলেন, কিন্তু আমি তো সেই ছবিতে আমার 100% দিয়ে কাজ করেছিলাম। যে ছবির গল্প ভালো নয় সে ছবি কি করে সফল হতে পারে। দিব্যা ভারতীকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, যদি আপনার নাম সিনেমা জগতের কারোর সাথে জড়িয়ে দেওয়া হয় আপনি সে সম্পর্কে কি বলবেন? তখন দিব্যা সাবলীলভাবে উত্তর দেন, সিনেমা জগতের ইতিহাসই আছে, যদি কোনো নায়ক বা নায়িকা সফল হন তখন কারো না কারোর সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়াই হয়। আর যদি জীবনে সফলতা চাও তাহলে এইসব পিছুটানকে এড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। 1992 সালে দিব্যার পরবর্তী ছবি ছিল দুশ্মন জামানা, যেখানে দিব্যা ভারতী জুটি বাঁধেন আরমান কোহলির সাথে। কিন্তু এই ছবিটি আসতে না আসতেই দিব্যার জীবনে সমস্যার এক নতুন পাহাড় এসে দাঁড়ায়। দিব্যার নাম আরমান কোহলির সাথে জড়িয়ে বিভিন্ন লেখালেখি শুরু হয়। এসব ব্যাপারে দিব্যাও প্রচণ্ড অস্বস্তিতে পড়েন। দিব্যা মিডিয়ার সামনে এসে বলেন, আরমান কোহলি আমার থেকে বয়সে অনেকটা বড়, কি করে আমি তার সাথে অ্যাফেয়ার করতে পারি? এসব ভুল কথা যেগুলো আপনারা রটাচ্ছেন। हाथ छोड़ो वरना पापा से कह के थाने की हवा खिला दूंगी। कौन से थाने में हवलदार है आपके पापा? हवलदार नहीं, कमिश्नर है, कमिश्नर। এতটা কম বয়সে অতি অল্প সময়ে দিব্যা ভারতী যখন বলিউড তথা প্রতিটা সিনেমা প্রেমীর হৃদয় জয় করেন, আর তারই মধ্যে ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা। দিনটি ছিল 1993 সালের 5ই এপ্রিল। 5 তলা থেকে পড়ে গিয়ে প্রয়াত হন দিব্যা। যখন সবাই টের পায় তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি 19 বছরের দিব্যা ভারতীকে। আর দিব্যা ভারতীর রহস্য মৃত্যু নিয়ে একটি বই লিখেছিলেন ট্রয় রিবেইরো নামে একজন ফরেন রাইটার। সেদিন ঘটনাস্থলে যারা ছিলেন
তাদের সাথে কথা বলে অনেক অজানা তথ্য বের করেছিলেন তিনি। লেখক রিবেইরো নিজেই একজন সাক্ষী ছিলেন। ট্রয়ের বই অনুযায়ী দিব্যা বহুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে মদ্যপানও করেছিলেন তিনি। সেদিন বাড়িতে একাধিক অতিথি এসেছিলেন। দিব্যা গ্লাস ভর্তি করে একাকী সময় কাটাচ্ছিলেন বারান্দায়। পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই ছুটে যায়। লেখক ট্রয় জানান, বাড়ির অতিথিরাই তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার লেখা বই থেকে আরও জানা যায়, সেই সিচুয়েশনে তখন দিব্যার বাবা ও ভাইকে সামলানো যাচ্ছিল না। বাবা কাঁদতে কাঁদতে বলছিলেন, ওরা আমার মেয়েকে মেরে ফেললো। ভোরবেলা দিব্যার মা হাসপাতালে পৌঁছান। মা বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের দিব্যা আর নেই। তবে হাসপাতালে দিব্যার বাবা এবং ভাই মাকেই দোষারোপ করছিলেন, যার কারণ আজও অজানা। দিব্যার স্বামী সাজিদ হাসপাতালে পৌঁছেছিলেন মৃত্যুর 1 ঘন্টা পরে। দিব্যার মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বলে জানান ট্রয়। তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। আর জ্ঞান ফেরার পর স্ত্রী দিব্যার মৃত্যুকে তিনি মেনে নিতে পারছিলেন না। ফের ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। দিব্যা ভারতীর এক অতিথি ডিজাইনার নিতালুল্লাহ পুলিশকে জানান, কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু ঘটে গিয়েছিল। তাই তিনি স্পষ্ট জানেন না যে দিব্যা পা পিছলে পড়ে গিয়েছিলেন নাকি আত্মহত্যা করেছিলেন। দিব্যার বন্ধু পুলিশকে জানান, মৃত্যুর সময় নিতা তার সাথেই ছিলেন। দিব্যা বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। নিতা বাঁচানোর জন্য এগোতে থাকেন, আর সঙ্গে সঙ্গে দিব্যার ঝাঁপ। আর সেদিন সন্ধ্যায় সাজিদের সঙ্গে দিব্যার বিবাদ হয়। সাজিদ বাড়ি থেকে বেরিয়ে যান। দিব্যা হুমকি দিয়েছিলেন সাজিদকে, তুমি 10 মিনিটের মধ্যে ঘরে ঢোকো, না হলে আমাকে আর দেখতে পাবে না। দিব্যার বন্ধু জানান, সেদিন সাজিদ দিব্যার সেই হুমকিকে একদম পাত্তা দেননি। দিব্যার আরও এক প্রতিবেশী জানান, সেদিন স্বামীর সঙ্গে ঝগড়ার পর অনেকগুলি ঘুমের ওষুধ খান দিব্যা। সাজিদ এতে ভয় পেয়ে সেদিন তাদের প্রতিবেশী নিতালুল্লাহ ও তার স্বামীকে ডাকেন। তারা এসে দিব্যার ভাই এবং সাজিদকে বাড়ি থেকে বের করে দেন। তারা এসে বলেন যে দিব্যার সাথে আলাদাভাবে কথা বলবেন। পরিচারিকাকে থাকতে বলা হয়, তিনি রান্নাঘরে ছিলেন। দিব্যা রান্নাঘরে আরও মদ্যপান করে সবার চোখ এড়িয়ে বারান্দায় চলে যান। আর কয়েক মুহূর্ত পরেই সবকিছুই শেষ। বোঝাই যায় লেখক ট্রয় তার সন্দেহের তালিকা থেকে বাদ দেননি পরিচারিকাকেও। তার বক্তব্য, মৃত্যুর আগে পরিচারিকাই শেষবার দেখেছিলেন দিব্যাকে। কিন্তু ট্রয়ের আক্ষেপ, পুলিশ একবারও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করেননি। আর তাই আজ পর্যন্ত বিতর্ক রয়ে গেছে যে দিব্যার মৃত্যু কি হত্যা না আত্মহত্যা। মারা যাওয়ার আগে দিব্যা একসঙ্গে 10টি ছবিতে সই করেছিলেন। আর ওই 10টি ছবির কিছু ছবিতে 70%, কিছু ছবিতে 30% কাজ শেষ করে ফেলেছিলেন দিব্যা। কিছু বিগ বাজেটের ছবিও ছিল তাতে। কিন্তু এসব ছবির কাজ অসম্পূর্ণ অবস্থাতেই মৃত্যু হয় তার। মাথায় হাত পড়ে পরিচালক প্রযোজকদের। 10টি ছবির জন্য রাতারাতি নায়িকা খোঁজা শুরু হয় তাদের। এর মধ্যে বেশ কিছু ছবিতে দিব্যার বদলে অন্য কোনো অভিনেত্রীদের দিয়ে শুটিং শুরু হয়। একাধিক ছবি বন্ধ হয়ে যায় চিরতরে। দিব্যার ফেলে আসা ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান অনেকেই। তার মধ্যে যেমন রয়েছে শ্রীদেবী, রবিনা ট্যান্ডন। দিব্যার অসমাপ্ত ছবির তালিকায় প্রথমেই নাম আসে ধনবান ছবিটির, যেখানে অজয় দেবগন, মনীষা কৈরালার পাশাপাশি অভিনয় করার কথা ছিল দিব্যা ভারতীর। কিন্তু দিব্যার মৃত্যুর পর তার জায়গায় অভিনয়ের সুযোগ পান করিশ্মা কাপুর। 1994 সালে লাডলা ছবিটি মুক্তি পায়। আর এই ছবিতে নায়িকা হিসাবে অভিনয় শুরু করেছিলেন দিব্যা ভারতী, যেখানে নায়ক হিসাবে ছিলেন অনিল কাপুর। কিন্তু দিব্যার আকস্মিক প্রয়াণে ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। আর এই ছবির কাজ প্রায় 70% শেষ করেছিলেন দিব্যা। পরে দিব্যার পরিবর্তে এই কাজ করার সুযোগ পান শ্রীদেবী। আর লাডলা ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে হয় সুপারহিট। অক্ষয় কুমার, সুনীল শেট্টি অভিনীত মোহরা ছবিতেও অভিনয় করার কথা ছিল দিব্যা ভারতীর। ওই ছবিটির বেশ কিছু অংশের শুটিংও হয়ে গিয়েছিল। কিন্তু দিব্যার মৃত্যুর পর ওই ছবিতে অভিনয়ের সুযোগ পান রবিনা ট্যান্ডন। আর আমরা জানি বক্স অফিসে এই মোহরা ছবিটিও হয় দারুণভাবে সফল।
বিজয় পথ ছবিতে দিব্যার বদলে অভিনয়ের সুযোগ পান তাব্বু, যেখানে নায়ক হিসেবে ছিলেন অজয় দেবগন। দিলওয়ালে ছবিতেও অজয় দেবগন এবং সুনীল শেট্টির সঙ্গে দিব্যার অভিনয় করার কথা ছিল। ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু দিব্যার আকস্মিক প্রয়াণে সেখানে সুযোগ পান রবিনা ট্যান্ডন। সঞ্জয় দত্ত ও গোবিন্দা অভিনীত আন্দোলন ছবিতেও দিব্যার পরিবর্তে সুযোগ পান মমতা কুলকার্নি। অঙ্গরক্ষক ছবিতে দিব্যার বদলে সানি দেওয়ালের বিপরীতে অভিনয়ের সুযোগ পান পূজা ভাট। দিব্যা ভারতের মৃত্যুর পর দুটি ছবির শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যায়, যে ছবি দুটি আর শুরু করা সম্ভব হয়নি, যার মধ্যে একটি ছবি ছিল দক্ষিণ ভারতীয় ছবি চিন্তামণি, আর অপরটি ছিল বলিউডের দো কদম। এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের পক্ষ থেকে দিব্যার আত্মার শান্তি কামনা করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত দিব্যা প্রসঙ্গে। সবাই ভালো থাকুন। নমস্কার।